আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হালকেনস্টাইন এইচএস একাডেমিক বাংলা প্রথম পত্র ক্লাসে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি নাফিউসামাদ আবির, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা অর্ধাঙ্গী প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই যদি আমরা একটু যাই, তাহলে এই অর্ধাঙ্গীর প্রবন্ধের লেখক রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে যদি আমরা একটু দেখি, রোকেয়া সাখাওয়াত হোসেনকে বলা হয়ে থাকে হচ্ছে কি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বা নারী জাগরণের অগ্রদূত। তিনি হচ্ছে নারীদের অধিকার নিয়ে বা নারীদের হচ্ছে ওই সংকীর্ণ পরিবেশ থেকে বের করে হচ্ছে পুরুষদের সমান, অর্থাৎ যেন পুরুষদের সমান মর্যাদা এবং কি সমান সুযোগ সুবিধা পায় বা পুরুষদের মতোই কি কাজ করার সুযোগ সুবিধা পায়, এরকম অর্থাৎ নারীদেরকে তিনি চেষ্টা করেছেন যেন সকল মুসলমান মেয়েদেরকে তিনি হচ্ছে কি শিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্ন উদ্যোগও গ্রহণ করেছিলেন। তো বলা হয়ে থাকে কি এই যে বাংলা অঞ্চলের মুসলমান সমাজে নারী জাগরণের পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেন অন্তঃপুরবাসিনী জীবন শুরু করলেও সামাজিক সীমাবদ্ধতার বেড়াজাল অতিক্রম করে বিদ্যা চর্চায়, শিক্ষা সংগঠনে ও সামাজিক অগ্রগতি সাধনে বরণীয় ও স্মরণীয় হয়ে আছেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মেছিলেন একটি মুসলিম পরিবারে, সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি তার ভাই এবং তার স্বামীর সহায়তায় আসলে তিনি বিভিন্ন ভাষায় দক্ষ হয়েছিলেন এবং তিনি পড়াশোনা করেছিলেন তাদের উৎসাহ উদ্দীপনায়। তো স্বামীর মৃত্যুর পর এবং স্বামী জীবিত থাকাকালীনও তিনি হচ্ছে কি ওই যে মুসলিম নারীদেরকে তখন হচ্ছে কি পড়াশোনা করতে দেওয়া হতো না। তাদের মনে করা হতো তারা যদি ঘরের কাজ পারে তবেই তারা প্রপার ঠিক আছে। তো এই ধারণা থেকে বের করার জন্য মুসলিম নারীদেরকে হচ্ছে কি পড়াশোনার দিকে নিয়ে আসার জন্য তিনি প্রচুর চেষ্টা করেছেন এবং সেই জন্যই কিন্তু তাকে কি নারী জাগরণের অগ্রদূত বলা হয়ে থাকে। যেমন মুসলমান মেয়েদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা তার অসাধারণ কীর্তি। তিনি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন যেটা হচ্ছে মেয়েদের জন্য ছিল, আর ওইটা প্রথম খুব সম্ভবত 8 জনের মতো শিক্ষার্থী নিয়ে ওই স্কুল চালু হয়েছিল। তিনি বিভিন্ন হচ্ছে পরিবারে বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে তার স্কুলের জন্য বা সকলকে হচ্ছে কি উজ্জীবিত করার চেষ্টা করতেন, বোঝানোর চেষ্টা করতেন যে কেন আসলে মেয়েদের পড়াশোনা করার দরকার রয়েছে, কেন তারা শিক্ষায় শিক্ষিত হবে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে তিনি প্রচুর কাজ করেছেন। তো সমাজ সেবায় ব্রত হলেও রোকেয়া কলম ধরেছিলেন সমাজকে জাগানোর লক্ষ্যে এবং এভাবেই তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন তীক্ষ্ণ, ঋজু, যুক্তিনিষ্ঠ গদ্য লেখক এবং সমাজ সচেতন সাহসী সাহিত্যিক হিসেবে। তাহলে তার ওভারঅল থট ছিল হচ্ছে কি যে তিনি সমাজের মানুষের অর্থাৎ নারীদেরকে হচ্ছে কি মেইন স্ট্রিমের সাথে যুক্ত করবেন, তারা যেন শুধুমাত্র কি ঘরের কাজ করতে হবে এই যে বদ্ধ ধারণা সেটার মধ্যেই যেন তিনি আটকে না থাকে নারীরা, সেটার জন্য তিনি কাজ করেছেন। আর এটার জন্য তিনি কি প্রচুর লেখালেখি করেছেন। তো এই যে ঠিক বেগম রোকেয়ার তুল্য লেখক তৎকালীন হিন্দু বা মুসলমান নারী বা পুরুষ আর কেউ ছিলেন না। বেগম রোকেয়া এমনই এক অদ্বিতীয় রচনা রীতির অধিকারী ছিলেন। তো যেহেতু তিনি হচ্ছে কি শিক্ষিত ছিলেন, তার হচ্ছে আরবি, ফার্সি, উর্দু সহ বিভিন্ন ভাষার জ্ঞান ছিল, তিনি প্রচুর পড়াশোনা করেছেন, সেই ক্ষেত্রে তার কিন্তু লেখার কোয়ালিটিও বেশ হাই। তিনি অনেক লেখালেখি করেছেন। যদি আমরা একটু দেখি তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কি পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর, সুলতানার স্বপ্ন ইত্যাদি। আবার এই যে সুলতানার স্বপ্ন, এটার ইংরেজি যে ভার্সন সেটা হচ্ছে কি সুলতানাস ড্রিম, এটাও তিনি নিজেই রচনা করেছিলেন। আর বেগম রোকেয়ার লেখা প্রকাশিত হতো মিসেস আর.এস. হোসেন অর্থাৎ মিসেস রোকেয়া সাখাওয়াত হোসেন। তো বেগম রোকেয়ার জন্ম 1880 খ্রিস্টাব্দে রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রা বন্দগ্রামে। আর তিনি হচ্ছে কি 1932 সালে বা 1932 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাহলে এই তো হলো তার হচ্ছে কি ওভারঅল একটা পরিচিতি বেগম রোকেয়ার। যদিও হচ্ছে লেখক পরিচিতি তার স্বামী বা ভাইয়ের অবদানের কথা এখন লেখা নাই, আগে ছিল এটা। তো এবার আমরা এই যে অর্ধাঙ্গী প্রবন্ধ যেটি হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছেন সেটার পাঠ পরিচিতিটা একটু দেখব। যে কোনো গদ্য পড়ার আগে বা পদ্য পড়ার আগে পাঠ পরিচিতিটা পড়া খুবই জরুরি। আপনারা যদি পাঠ পরিচিতিটা শুরুতে পড়েন তাহলে হচ্ছে কি ওভারঅল আইডিয়া পাবেন যে আপনি আসলে সামনে বা আপনার গদ্যে বা প্রবন্ধে পুরোপুরি কি লেখা আছে সেটা সারমর্ম কিন্তু পাঠ পরিচিতিতে দেওয়া থাকে। আর এই পাঠ পরিচিতি কিন্তু এইচএসসি লাইফে খুব একটা কাজে না আসলেও অ্যাডমিশনে খুবই জরুরি, কারণ সচরাচর
আপনারা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখেন তাহলে দেখবেন হচ্ছে যে এডমিশনে হচ্ছে পাঠ পরিচিতি থেকেই মোস্টলি কোশ্চেন করা হয়, কারণ একজন টিচার যখন কোশ্চেন করে তার কাছে কিন্তু পুরো গদ্যটা পড়ার সুযোগ থাকে কম, তো তিনি তখন করেন কি পাঠ পরিচিতি থেকেই প্রশ্ন নেন। তো পাঠ পরিচিতিটা আপনারা বেশ মনোযোগ দিয়ে পড়বেন, এটা থেকে এমসিকিউ আসে, কিন্তু আবার বোর্ড পরীক্ষায়ও এমসিকিউ আসে। তো বেগম রোকেয়ার অর্ধাঙ্গী প্রবন্ধে 19 শতকের শেষ ও 20 শতকের গোড়ায় ভারতবর্ষে পুরুষ শাসিত সমাজ জীবনের সব ক্ষেত্রে নারী, বিশেষ করে মুসলমান নারী সমাজের পশ্চাৎপদতা, দুর্বহ জীবন ও অধিকারহীনতা দেখানো হয়েছে পুরুষের নিদারুণ স্বার্থপরতা ও আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপট। এখন কেন বারবার হচ্ছে কি মুসলিম নারীদের কথা আসে, তো ওই যে সময়টা ছিল তখন কিন্তু কি ব্রিটিশ শাসিত সরকার ছিল ভারতবর্ষে। তো ওই সময় দেখা যেত কি হিন্দু যারা রয়েছে তারা হচ্ছে কি একটু এগিয়ে ছিল মুসলিমদের তুলনায়, মুসলিমরা একটু পশ্চাৎপদ ধারণার কারণে মুসলিম নারীরা তুলনামূলক পিছিয়ে ছিলেন হিন্দু নারীদের থেকে। হিন্দুরা দেখা যেত কি তারা আবার ওই যে পড়াশোনা বা ওই যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস বা যেরকমই হোক ওই অ্যাক্টিভিটিগুলোতে তারা বেশ পার্টিসিপেট করতো, কিন্তু মুসলিম নারীদেরকে এরা থেকে বঞ্চিত রাখা হতো। তো যেই কারণে তিনি বারবার হচ্ছে কি এই জিনিসটার উপর ফোকাস করেছেন। আর এই অর্ধাঙ্গিতে তিনি হচ্ছে 20 শতকের গোড়ায় পুরুষের আধিপত্য বা হচ্ছে কি তার স্বার্থপরতা নিয়ে তিনি নারীদেরকে আসলে কিভাবে কন্ট্রোলে রাখা হয় এই জিনিসটা নিয়ে এ প্রবন্ধে লেখালেখি করেছেন। তারপর আমরা একটু আসি যে অত্যন্ত ব্যথিত হৃদয় বেগম রোকেয়া আবেগধর্মী যুক্তি প্রধান এই রচনায় নারী সমাজকে জ্ঞান চর্চা ও কার্যব্রত, অধিকার সচেতনতা ও মুক্তি আকাঙ্ক্ষায় আকৃষ্ট করতে সচেষ্ট হয়েছেন। তাহলে দেখছেন আমি বললাম যেটা যে তিনি চাইতেন যে কি নারীরা একটু পড়াশোনা করুক, পুরুষদের মতোই কি তাদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন কাজে হচ্ছে কি কন্ট্রিবিউট করার চেষ্টা করুক, এই জিনিসটা নিয়ে তিনি আসলে মূলত লেখালেখি করেছেন। তো তিনি দেখাতে চেয়েছেন সমাজে যে পূর্ণ ও স্বাভাবিক গতিতে অগ্রসর হতে পারছে না তার কারণ পরিবার ও সমাজ জীবনে অপরিহার্য অর্ধেক শক্তি নারী সমাজের দুর্বল ও অবনত অবস্থা, এজন্য পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতাকে দায়ী করেছেন তিনি। তো তার মতে ছিল এটাই যে সমাজ যে গতিতে এগোনোর কথা তার চেয়ে পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি এই যে পুরুষ সমাজের যে সংকীর্ণতা, সেটার কারণে তারা যে নারীদেরকে ওই যে জ্ঞান চর্চা বা হচ্ছে কি কর্মব্রত হওয়ার সুযোগ দিচ্ছে না, সেই কারণেই আসলে মূলত সমাজও পিছিয়ে আছে। তিনি বলতে চেয়েছেন নারীরা হচ্ছে পুরুষের আরেক অর্ধেক অংশ, তাহলে সেই অর্ধেক অংশ যদি কাজ করার বা জ্ঞান চর্চার সুযোগ না পায় তাহলে আসলে ওভারঅল কিন্তু পুরোপুরি এগোনো সামনে সম্ভব না। তো এই রচনায় তিনি নারী জাগরণের পক্ষে যে সুচিন্তিত, দৃঢ় ও বলিষ্ঠ মতামত ব্যক্ত করেছেন তার মন্তব্যে আছে আবেগের গাঢ়তা আর যুক্তিতে আছে তীক্ষ্ণতা। তিনি দেখাতে চেয়েছেন সমাজ জীবনের অগ্রগতি কল্যাণ সাধনের জন্য নারী জাগরণ এবং সেই সঙ্গে পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কোনো বিকল্প নেই। তাহলে আমরা এই যে পাঠ পরিচিতিটা পড়লাম সেটা থেকে দুইটা ধারণা কিন্তু পাচ্ছি। তিনি নারীদেরকে হচ্ছে কি পুরুষের সমান অর্থাৎ সমকক্ষ হিসেবে, পুরুষের অংশ হিসেবে, অর্ধেক অংশ হিসেবে সমান গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরতে চেয়েছেন সমাজের অগ্রগতি ও কল্যাণ সাধনের জন্য। এছাড়াও এই যে নারীরা এগোতে পারছে না বা নারীরা হচ্ছে কি তাদের পর্যাপ্ত যথাযথ জায়গা পাচ্ছে না, সেটার কারণ হিসেবে তিনি দাবি করেছেন হচ্ছে কি এই যে পুরুষ শাসিত সমাজের যে দৃষ্টিভঙ্গি সেটাকে। তাহলে এই জিনিসটাই কিন্তু আমরা মূলত হচ্ছে কি এই পুরো প্রবন্ধে পাবো। তো পুরো প্রবন্ধের সামারি তো আমরা বুঝে গেলাম, এখন আমরা যদি একটু লাইন ভিত্তিক ব্যাখ্যাগুলো একটু পড়ি যে আসলে কি কি তিনি বুঝাতে চেয়েছেন এই প্রবন্ধের মাধ্যমে। এই যে আমরা এতক্ষণ যেটা জানলাম যে কিভাবে আসলে এই পুরুষ শাসিত সমাজের দৃষ্টিভঙ্গির বিষয়টা কেন সংকীর্ণ, কিভাবে সেই সংকীর্ণতাটা প্রকাশ পায়, নারীরা যে পিছিয়ে আছে, নারীরা যদি এগিয়ে যেতে পারে তারা আসলে কি কি করতে পারে বা তাদের কি সামর্থ্য কতদূর রয়েছে, তাদের চিন্তা ভাবনা কতটুকু কোন ঠাসা করে রাখা হয়েছে, এই জিনিসগুলো সম্পর্কে এখন এই অধ্যায়ে আমরা কি এই প্রবন্ধে বিস্তারিত জানতে পারবো। তো আমরা একটু শুরু যদি করি, যেমন কোনো রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা প্রয়োজন, তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে তাহাদের অবনতির চিত্র দেখাইতে হয়। আমি স্ত্রী জাতির অবনতি, তার কি বলছেন, স্ত্রী জাতির অবনতি শীর্ষক প্রবন্ধে ভগিনী দিগকে জানাইয়াছি যে আমাদের একটা রোগ আছে, সেটা হচ্ছে কি দাসত্ব। সে রোগের কারণ এবং অবস্থা কতক পরিমাণে ইতপূর্বে বর্ণনা করা হয়েছে। তো এক্ষণে আমরা দেখাইতে চেষ্টা করিব সেই রোগ হওয়ায় আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হয়েছে, ঔষধপথ্যের বিধান,
স্থানান্তরে দেওয়া হইবে। তাহলে এই যে পুরুষ শাসিত সমাজে নারীদেরকে যে কোণঠাসা করে রাখা হয় সেটাকে তিনি কি দাসত্ব হিসেবে প্রকাশ করেছেন। এই স্টার্টিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি ওভারঅল তিনি একটা ধারণা দিয়েছেন যে আসলে কি কি বলতে পারেন, যেমন স্ত্রী জাতির অবনতি, অর্থাৎ তাদের যে অবস্থা সেটাকে তিনি কি অবনতি, স্ত্রী জাতির অবনতি গ্রন্থে আসলে তুলে ধরেছিলেন যে কি নারীদের অবস্থা হচ্ছে কি বর্তমান অবস্থা বা তৎকালীন সময়ের হিসেবে, আমি বর্তমান বললে আপনারা বুঝবেন যে তৎকালীন সময়ের কথা বলতেছি, যে তৎকালীন সময়ে হচ্ছে কি তারা হচ্ছে কি দাসত্বের শিকার ছিল। ওই যে পুরুষ শাসিত, পুরুষদের দ্বারা কোণঠাসা হয়ে থাকা, পুরুষদের দ্বারা কি শাসিত হওয়া বা যেটাই আছে ওইটাকে তিনি দাসত্ব হিসেবে তুলে ধরেছেন। তো এটাকে বলেছেন রোগ। একজন পেশেন্টের হচ্ছে যেমন শুরুতে হচ্ছে রোগ নির্ণয় করা জরুরি, তেমনি নারী জাতির যে রোগ সেটাকে তিনি দাসত্ব হিসেবে প্রকাশ করেছেন। আর অসুস্থ হলে মানুষ বা রোগ ধরা পড়লে কি করা হয়, চিকিৎসা দেওয়া হয়। তো তিনি বলেছেন, রোকেয়া সাখাওয়াত হোসেন বলেছেন এই প্রবন্ধে তিনি সেই সমাধানও বা ওষুধপত্র দিয়েছেন। তো এখানে তিনি আসলে প্রথমে কয়েকটা জিনিস ক্লিয়ার করতে চেয়েছেন, যেমন হচ্ছে কি পর্দা প্রিয় ভগিনীদের অবগতির জন্য দু একটা কথা বলে রাখা আবশ্যক মনে করি। আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হই নাই। কেউ যদি আমার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে পর্দা বিদ্বেষ ছাড়া আর কোনো উদ্দেশ্য দেখিতে না পান, তবে আমাকে মনে করিতে হবে আমি নিজের মনোভাব উত্তম রূপে ব্যক্ত করতে পারি নাই, অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করেন নাই। তো তার লেখা এই যে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে তিনি পর্দা প্রথার কঠোর সমালোচনা করেছিলেন। তো তিনি আবার কি এই পর্দা প্রথাকে যে সমালোচনা করেছেন সেটাই শুধুমাত্র তিনি যে পর্দা বিরোধী এটা যেন তাকে চিন্তা করা না হয়, কারণ এটা যদি চিন্তা করা হয় তাহলে তিনি মনে করেন যে তিনি প্রকাশ করতে পারেননি সঠিকভাবে তার মনের ভাব, অথবা কি যে পড়েছেন সে ভালোভাবে পড়েন নাই। এখন আমরা চিন্তা করি সে প্রবন্ধে প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ আছে। সকল সমাজের মহিলাগণে কি অবরোধে বন্দিনী থাকেন। এখানে অবরোধে বন্দিনী বলতে হচ্ছে কি এই যে পর্দা করার বিষয়টা বলা হয়েছে। অথবা তাহারা পর্দানসীন নহেন বলিয়া কি আমি তাহাদিগকে সম্পূর্ণ উন্নত বলিয়াছি, আমি মানসিক দাসত্বের আলোচনা করেছি। তাহলে তিনি কি নিয়ে আলোচনা করেছেন, মানসিক দাসত্বের কথা। এখন আমরা যদি এখানে তিনি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন সেটা নিয়ে যদি একটু বলি, তিনি আসলে বলেছেন যে কি তিনি পর্দা প্রথার আসলে বিরুদ্ধে নয়, তিনি নারীদের যে মানসিক দাসত্ব, পুরুষদের দ্বারা যে তারা হচ্ছে পুরুষদের দাস হিসেবে বা পুরুষদের দ্বারা যে তারা কোণঠাসা হয়ে থাকেন সেই জিনিসটাই আসলে তিনি চিন্তা করেছেন। যেমন এখানে তিনি যে উদাহরণটা দিয়েছেন সেক্ষেত্রে তিনি পার্সিয়ান নারীদের উদাহরণ দিয়েছেন, যে পার্সিয়ান নারীদের কি একটা পর্যায়ে ছিল, এক সময় ছিল যখন তাদেরকে কি ছাতা পর্যন্ত হচ্ছে কি বহন করা বা নেওয়ার অনুমতি ছিল না। তো দেখা গেছে তারা খুবই কঠোর পর্দার মধ্যে ছিল, কিন্তু পার্সিয়ান যে পুরুষরা রয়েছে তারা হচ্ছে কি দেখা গেল যে বিলাত বা ইংল্যান্ডের যে অর্থাৎ তৎকালীন তো ব্রিটিশ শাসন ছিল সব জায়গায়, তো ওই সিচুয়েশন অনুযায়ী তারা কি নারীদেরকে হচ্ছে কি পর্দা প্রথার বাইরে আনার চেষ্টা করছিলেন, যে পর্দা জিনিসটা কি তারা আস্তে আস্তে ত্যাগ করছিলেন। তো এই যে পর্দা ছেড়ে দাও, তিনি বলেছেন যে পর্দা করা ছেড়ে দিয়েছে তার মানে এই না যে তার মানসিক দাসত্ব চলে গিয়েছে, অর্থাৎ ওই যে পূর্বেও তারা পুরুষদের দ্বারা শাসিত হতো, এখনো সেই পুরুষদের দ্বারাই শাসিত হচ্ছে, তাদের নিজস্ব কোনো মতামত বা নিজস্ব কোনো কি যোগ্যতা বা নিজের কোনো জায়গা ওইভাবে আসলে তারা তৈরি করতে পারছে না। তো এই যে ওই যে পর্দা ছাড়িয়েছেন তাহা দ্বারা তাহাদের স্বকীয় বুদ্ধি বিবেচনার তো কোনো পরিচয় পাওয়া যায় না। এই যে আর পার্সি পুরুষগণ কেবল অন্ধভাবে বিলাসী সভ্যতার অনুকরণ করতে যায় স্ত্রীদিগকে কি পর্দার বাহিরে আনিয়াছে, ইহাতে অবলাদের জীবনী শক্তির তো কিছু পরিচয় পাওয়া যায় না। অর্থাৎ পর্দার আগে পর্দা করা অবস্থায় তারা যেরকম জড় পদার্থের মতো থাকতো, পর্দা ছেড়ে দেওয়ার পরেও কি তারা ওই যে পুরুষের ছত্রছায়ায় ওই যে জড় পদার্থ হিসেবেই থাকবে, সেই জিনিসটা নিয়ে আসলে তিনি বলেছেন। তো এই যে জিনিসটা এই জিনিসটাকে তিনি যে পুরুষ যখন তাহাদের নাকের দড়ি ধরিয়া টানিয়া তাহাদিগকে মাঠে বাহির করিয়াছেন তখনই তাহারা পর্দার বাহির হইয়াছেন, ইহাতে রমণীকুলের বাহাদুরি কি এরূপ পর্দা বিরোধ কখনোই প্রশংসনীয় নহে। তাহলে যেই জিনিসটা হচ্ছে কি তিনি বলেছেন নারীরা হচ্ছে নিজের ইচ্ছায় নিজের চয়েস অনুযায়ী নিজের প্রিফারেন্স অনুযায়ী যদি কাজটা করতো তাহলে সেটাতে হচ্ছে কি তাদের প্রশংসা করা যেত, কিন্তু যেহেতু সেই পুরুষদের কারণেই আসলে তারা এই কাজটা করেছে, পর্দার বাইরে এসেছে, তাহলে এটা আসলে কি কখনোই প্রশংসনীয় নয়। তো এই যে কলম্বাস যখন
আমেরিকা আবিষ্কার করতে কৃত সংকল্প হন তখন লোকে তাকে বাতুল, বাতুল হচ্ছে কি বাতুল মানে হচ্ছে পাগল বা উন্মাদ। তো বাতুল বলে নাই কি নারী আপন সত্য স্বামিত্ব, সত্য স্বামিত্ব হচ্ছে কি ওই যে স্বামীর থাকা একেবারে করুণ অনুগত থাকা অবস্থা কি বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে, ইহাও বাতুলতা বই আর কি। তো তখনকার সিচুয়েশন অনুযায়ী একজন নারী নিজেকে যদি পুরুষের সমকক্ষ মনে করত তাহলে সেটাকেও কি পাগলামি হিসেবে ধরে নেওয়া হতো। তো এই যে পুরুষগণ স্ত্রী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করেন তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না। লোকে কালী শীতলা, অর্থাৎ তিনি এখানে বলেছেন হচ্ছে কি বিভিন্ন ওই যে দেবীদের আমরা পূজা করে থাকি, দেবীদের যে পূজা করা হয় সেটা কি হচ্ছে ভয় ও পূজা লাভ করে তারা কে কে করে, যেমন দেখা যায় যে কালী বা দেবী রমণী কালীকে যেভাবে পূজা করা হয় তেমনি কি রাক্ষসী নৃমিণ্ড মালিনীকেও কি পূজা করা হয়। তাহলে এই যে উভয়কে একই জায়গায় যদি আমরা তুলনা করি তাহলে কিন্তু আসলে হয় না জিনিসটা। তো এক্ষেত্রে তিনি হিন্দু ধর্মের কি পুরাণের উদাহরণ টেনেছেন যে নারীকে শিক্ষা দেওয়ার জন্য গুরুলোকে সীতা দেবীকে আদর্শ রূপে দেখাইয়া থাকেন। যেমন সীতা অবশ্যই পর্দানসীন ছিলেন না, তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গী, রানী, প্রণয়িনী এবং সহচরী। আর রামচন্দ্র প্রেমিক, ধার্মিক সবই। কিন্তু রাম যে সীতার প্রতি ব্যবহার করেছেন সেটাকে রোকেয়া সাখাওয়াত হোসেন বলেছেন একজন বালকের পুতুল খেলার মতো করে। যেমন একটা পুতুলকে একজন বালক যেমন প্রাণপণে ভালোবাসিতে পারে, পুতুল হারাইলে বীর হয়ে অধীর হইতে পারে, পুতুলের ভাবনায় অনিদ্রায় কি রজনী যাপন করিতে পারে, পুতুলটা যে ব্যক্তি চুরি করিয়াছিল তাহার প্রতি খড়গ হস্ত, খড়গ হস্ত মানে হচ্ছে কি এই যে কি বলে এটাকে খড়গ দিয়ে হচ্ছে কি বলি দেওয়া হয় আর কি। তো খড়গ হস্ত হইতে পারে, হারানো পুতুল ফিরিয়া পাইলে আহ্লাদে আটখানা হইতে পারে, আবার কি বিনা কারণে রাগ করেও পুতুলটা কাদায় ফেলিয়া দিতে পারে, কিন্তু পুতুল বালকের কিছুই করতে পারে না। কারণ কি হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা হচ্ছে কি অচেতন, জড় অচেতন পদার্থ। বালক তাহার পুতুল স্বেচ্ছায় অনালে উৎসর্গ করিয়া দিতে পারে, পুতুল পুড়িয়া গেলে দেখিয়া ভূমে লুটাইয়া ধুলি দূষরিত উচ্চস্বরে কাঁদিতে পারে। তাহলে আমরা জানি সীতাকে কিন্তু রামের জন্য কি অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। এই জিনিসটাকেই তিনি আসলে পুতুল এবং কি একজন বালকের যে পুতুল খেলা সেটার মাধ্যমে তুলে ধরেছেন যে রাম সীতাকে পছন্দ করত ঠিকই, রাম সীতার প্রতি হচ্ছে কি খুবই ডিভোটেড ছিল, বাট স্টিল সীতা হচ্ছে কি রামের কাছে একজন পুতুল ছাড়া আর কোনো কিছু ছিল না। এই বিষয়টা আসলে তিনি তুলে ধরতে চেয়েছেন যে একটা পুতুলের জন্য যেমন একজন বালক হচ্ছে কি কান্নাকাটি করে, আবার হচ্ছে কি সে হচ্ছে ওই পুতুলকে ফেলিয়াও ওই যে আগুনেও ফেলিয়া দিতে পারে, আবার আগুনে পুড়ে যাওয়ার পর সেই পুতুলের জন্য আবার কান্নাকাটিও করতে পারে। এই জিনিসটা নিয়ে বলছেন। যেমন রামচন্দ্র স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়েছেন। আর এখানে স্বামিত্ব বলতে বোঝানো হয়েছে ওই যে তৎকালীন সময়ে নারীদেরকে যে কোণঠাসা করে রাখা হতো, স্বামীদের দাস হিসেবে রাখা হতো, এই জিনিসটা আর কি তো তিনি স্বামিত্ব হিসেবে এখানে বলেছেন। আর সীতা কেবল প্রভু রামের সহিত বনযাত্রার ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইয়াছেন যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে। রাম বেচারা অবোধ বালক, সীতার অনুভব শক্তি আছে, ইহা তিনি বুঝিতে চাহেন নাই। কেননা বুঝিয়া কার্য করিতে গেলে স্বামিত্বটা পূর্ণ মাত্রায় খাটানো যাইত না। সীতার অমন পবিত্র হৃদয়খানি অবিশ্বাসের পদাঘাতে দলিত ও চূর্ণ করিতে পারা যাইত না। আচ্ছা, দেশকালের নিয়মানুসারে কবির ভাষায় সুর মিলাইয়া না হয় মানিয়া লই যে আমরা স্বামীর দাসী নহি অর্ধাঙ্গী। এটার আগের অংশটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি, যেমন রামকে যখন বনবাসে পাঠানো হয় তখন সীতা কিন্তু বলেছিল যে সেও বনবাসে যাবে, কিন্তু রাম পরবর্তীতে সীতাকে যে ওই যে অগ্নি পরীক্ষা নিয়েছেন বা অগ্নি পরীক্ষার সম্মুখীন করেছেন, এই জিনিসটা অর্থাৎ সীতার অনুভব শক্তির আসলে তিনি মূল্য দিতে পারেন নাই। যেই কারণটা হচ্ছে কি কারণ হচ্ছে সেই হিসেবে কারণ হিসেবে তাকে দায়ী করা হয়েছে কি এই যে রামের স্বামিত্বর যে বিষয়টা রয়েছে, অর্থাৎ তার যে প্রভাব রয়েছে স্ত্রীর উপর, সেটা আসলে যদি ওই প্রভাবটা খাটানো যাবে না চিন্তা করে আসলে তিনি কি সীতার পবিত্র হৃদয়কে অবিশ্বাসের কি এই যে অবিশ্বাসের পদাঘাতে দলিত ও চূর্ণ বিচূর্ণ করেছেন। তো এখন আমরা দেশকালীন নিয়ম অনুসারে কবির ভাষায় হচ্ছে কি স্বামীর দাসী না, স্বামীর অর্ধাঙ্গী হিসেবে নারীকে বলা হয়েছে, যে একটু মেনে নেই। আমরা তাহাদের গৃহে গৃহিণী, মরণে অনুগামিনী, সুখ দুঃখে সমভাগিনী, ছায়াতুল্য সহচরী ইত্যাদি। এইখানে হচ্ছে মরণে না হয় অন্তত তাদের চাকর উপলক্ষে যথাযথ। এখন আমি এগুলো একটু এক্সপ্লেন করে দিই। গৃহে তো অবশ্যই গৃহিণী,
মরণে অনুগামিনী মানে হচ্ছে কি, অনুগামিনী মানে হচ্ছে পরে যে যাতায়াত করে, অর্থাৎ স্বামী মারা যাওয়ার পর স্ত্রীও সেই পথেই যাবে, সুখ দুঃখের সমভাগিনী, অর্থাৎ সুখ দুঃখেরটা কি উভয় সমানভাবে ভাগ করে নিবে এবং কি ছায়াতুল্য সহচরী, অর্থাৎ তাদের সাথে ছায়ার মতো একসাথে থাকার যে বিষয়টা সেটা মেনে নেওয়ার কথা তিনি আসলে তুলে ধরেছেন। কিন্তু কলিযুগে আমাদের নে অর্ধাঙ্গী লইয়া পুরুষগণ কিরূপ বিকলাঙ্গ হইয়াছেন তাহা কি কেহ একটু চিন্তা চক্ষে দেখিয়াছেন? আক্ষেপের বিষয় যে, অথবা প্রভুদের সৌভাগ্যের যে আমি চিত্রকর নহি, নতুবা এই নারীরূপ অর্ধাঙ্গ লইয়া তাহাদের কেমন অপরূপ মূর্তি হইয়াছে তাহা আঁকিয়া দেখাইতাম। অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন এখানে বলতে চেয়েছেন যে নারীদেরকে আমরা অর্ধাঙ্গী বা হচ্ছে কি দুঃখ সম ভাগ করে নেওয়ার বা হচ্ছে তাদেরকে ছায়াতুল্য সহচরী হিসেবে চিন্তা ঠিকই করতেছি, কিন্তু আদৌ কি সেই জিনিসটা হচ্ছে কিনা, সেই জিনিসটা যদি চিত্রে উপস্থাপন করা যাইতো তাহলে সেই চিত্রটা আসলে কিরূপ হইতো, এই বিষয়টা তিনি বুঝাতে চেয়েছেন যে আসলে ব্যাপারটা ওই রকম না। তাদেরকে অর্ধাঙ্গে বলতেছি আমরা ঠিকই, কিন্তু সেই অর্ধাঙ্গের জায়গাটা তাদেরকে আমরা দিচ্ছি না। এই জিনিসটা কিভাবে, সেটার ব্যাখ্যাও আসলে তিনি পরবর্তীতে দিয়েছেন। আমরা একটু সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। যেমন এখানে শুক্লকেশ বুদ্ধিমানগণ বলেন যে আমাদের সাংসারিক জীবনটা দ্বিচক্র শকটের ন্যায়, এ শকটের এক চক্র পতি, অপরটি পত্নী। এখানে শুক্লকেশ মানে হচ্ছে কি ওই যে বয়স্ক যারা বোঝানো হয়েছে আর কি, অর্থাৎ সাদা চুলওয়ালা লোকদের কথা এখানে হচ্ছে জ্ঞানী লোকদের হিসাবে এটা ব্যবহার করা হয়েছে। শকট, দ্বিচক্র শকট অর্থাৎ দুই চাকার যে যান বা গাড়ি, শকট শব্দের অর্থ হচ্ছে কি গাড়ি, শকট শব্দের অর্থ কি যান বা গাড়ি। তো এক্ষেত্রে এর সাথে তুলনা করা হয়েছে যার একটা চাকা কি স্ত্রী, আরেকটা চাকা হচ্ছে কি স্বামী। তো এখন তাই ইংরেজি ভাষায় কথায় কথায় স্ত্রীকে অংশিনী বা পার্টনার, উত্তমার্ধ ইত্যাদি বলে। জীবনের কর্তব্য অতি গুরুতর, সহজ নহে। এখানে চারটা লাইন দেওয়া আছে কবিতার, আমি যদি একটু পড়ি। সুকঠিন গার্হস্থ ব্যাপার সুশৃঙ্খলে কে পারে চালাতে, রাজ্য শাসনের রীতিনীতি সূক্ষ্মভাবে রয়েছে ইহাতে। এই চারটা লাইনের অর্থ হচ্ছে ঘর চালানো বা অর্থে কি গার্হস্থ যে বিষয়গুলো রয়েছে, গার্হস্থ ব্যাপার, গার্হস্থ মানে হচ্ছে কি গৃহের ব্যাপার। তো গৃহের যে ব্যাপারগুলো রয়েছে অর্থাৎ গৃহ চালনা করা, পরিবার চালনা করা, সেটা কি কে সুশৃঙ্খলভাবে চালাতে পারে, সেটা হচ্ছে কি একজন নারী বা স্ত্রী। তো এই যে ঘর বা হচ্ছে সংসার চালানোর বিষয়টাকে রাজ্য শাসনের সাথে তুলনা করা হয়েছে, যে রাজ্য শাসন করতে যেমন সূক্ষ্ম রীতিনীতি বা হচ্ছে কি যে রীতিনীতি পালন করতে হয়, চলতে হয়, বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়, একজন নারী সংসার পরিচালনার জন্য ঠিক একই রকম কি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকেন। তো বোধ হয় এই গার্হস্থ্য ব্যাপারটাকে মস্তক স্বরূপ কল্পনা করিয়া শাস্ত্রকারগণ পতি ও পত্নীকে তাহার অঙ্গস্বরূপ বলিয়াছেন। তাহলে এই গার্হস্থ্য ব্যাপারটাকে হচ্ছে কি চিন্তা করে তারা হচ্ছে শাস্ত্রকারগণ, অর্থাৎ এই যে শুক্লকেশ বুদ্ধিমানগণ বা শাস্ত্রকারগণ কি স্বামী এবং স্ত্রীকে একে অপরের অঙ্গস্বরূপ দেখানো হয়েছে। তো বর্তমান যুগে সেই সমাজের মূর্তিটা কেমন আমরা একটু আগে দেখেছি, আমি বলেছিলাম যে তিনি যদি চিত্রকর হইতেন তাহলে এই জিনিসটার একটা চিত্র উপস্থাপন করতেন। তো এখন সেই চিত্রটা সম্পর্কে আসলে তিনি একটু বোঝানোর চেষ্টা করেছেন এখন এই ব্যাখ্যার মধ্য দিয়ে। যেমন মনে করুন কোন স্থানে পূর্ব দিকে একটি বৃহৎ দর্পণ আছে, যাহাতে আপনি আপাদমস্তক নিরীক্ষণ করিতে পারেন। আপনার দক্ষিণাঙ্গ ভাগ পুরুষ এবং বামাঙ্গ ভাগ স্ত্রী। এই দর্পণের সম্মুখে দাঁড়াইয়া দেখুন। তাহলে আমি একটু এভাবে বোঝাই দিই সহজভাবে, যে মানচিত্রের উপরের দিক হচ্ছে উত্তর, ডান দিক পূর্ব। তো পূর্ব দিকে যদি আয়না থাকে তাহলে বাম দিকে থাকবে হচ্ছে কি দক্ষিণ, আর ডান দিকে থাকবে হচ্ছে মানচিত্রের উপর দিক উত্তর, ডান দিক পূর্ব, ডান দিকে থাকবে হচ্ছে বাম দিকে হচ্ছে উত্তর, ডান দিকে দক্ষিণ, দুঃখিত বাম দিকে উত্তর থাকবে, ডান দিকে দক্ষিণ থাকবে। তো ওভারঅল আমরা যদি একটু চিন্তা করি সহজভাবে, যে একটা আয়নার সামনে দাঁড়ায় এইখানে যে চিত্রের কথা বলা হয়েছে সেটা, ও বাই দ্য ওয়ে এখানে দক্ষিণ বলতে হচ্ছে, দক্ষিণ ভাগ বলতে হচ্ছে কি ডান দিক বোঝানো হয়েছে, আর বামাঙ্গ ভাগ মানে তো হচ্ছে কি বাম দিকে বোঝানো হয়েছে। তো আপনার দক্ষিণ বাহু অর্থাৎ ডান দিক হচ্ছে 30 ইঞ্চি এবং কি দীর্ঘ এবং স্থূল, বাম বাহু দৈর্ঘ্যে 24 ইঞ্চি এবং ক্ষীণ। অর্থাৎ এখানে ডান দিক হচ্ছে স্থূল বোঝানো হয়েছে 30 ইঞ্চি এবং বাম বাহু অর্থাৎ হাতের কথা বলা হয়েছে, বাম হাত হচ্ছে 24 ইঞ্চি এবং ক্ষীণ। অর্থাৎ একটা হাত হচ্ছে কি লম্বা এবং স্বাস্থ্যবান, আর একটা হাত হচ্ছে ছোট এবং চিকন। তো দক্ষিণ চরণ মানে আবার ওই যে ডান দিকের ডান পা দৈর্ঘ্যে 12 ইঞ্চি, বাম পা অতিশয় ক্ষুদ্র।
দক্ষিণ স্কন্ধ মানে কাঁধ উচ্চতায় 5 ফিট, বাম স্কন্ধ উচ্চতায় 4 ফিট। তবে তবে মাথাটা কিন্তু সোজা থাকিতে পারে না, বাম দিকে ঝুঁকিয়া পড়িতেছে। কিন্তু আবার দক্ষিণ কর্ণভার অর্থাৎ ডান পাশ বিপরীত দিকেও একটু ঝুঁকিয়েছে। দক্ষিণ কর্ণ হস্তিকর্ণের ন্যায় বৃহৎ, বাম কর্ণ রাসব কর্ণের ন্যায় দীর্ঘ। দেখুন ভালো করে দেখুন আপনার মূর্তিটা কেমন। যদি এই মূর্তিটা অনেকের মনোমত না হয় তবে দ্বিচক্র শকটের গতি দেখায়, যে শকটের এক চক্র বড় এবং এক চক্র ছোট হয় সে শকট অধিক দূরে অগ্রসর হইতে পারে না, কেবল একই স্থানে গৃহকোণে কি ঘুরিতে থাকিবে। তাই ভারতবাসীর উন্নতির পথে অগ্রসর হইতে পারিতেছে না। তাহলে তিনি যদি একজন মানুষের কথা হিসেবে প্রথমে তুলে ধরেছেন যে একজন মানুষের দুইটা ভাগ, একটা ভাগকে যদি পুরুষ বা স্বামী আরেকটা ভাগকে যদি স্ত্রী হিসেবে তুলনা করা হয়, পুরুষ ভাগটার যদি সবকিছু কি আকার আকৃতি বড় হয়, সেটা হতে পারে হাত, কাঁধ, তারপর হচ্ছে কি কান, সবকিছু। আবার নারীরটা হচ্ছে কি তিনি খুব ক্ষীণ এবং দুর্বল হিসেবে দেখিয়েছেন। তাহলে ওই যে শরীরটা যেমন হচ্ছে কি বিদ ঘুটে দেখা যাবে, তো ওই যে শুক্লকেশী বুদ্ধিমানগণ তারা যে স্বামী এবং স্ত্রীকে অর্ধাঙ্গিনী হিসেবে একটি শকটের সাথে দ্বিচক্রযান শকটের সাথে তুলনা করেছেন, এই জিনিসটাকেও তিনি ঠিক একইভাবে তুলে ধরেছেন যে পতি বা স্বামী যদি হচ্ছে কি একটা চাকা হয় আর সেটা যদি খুব বড় হয়, আর স্ত্রী বা পত্নী যদি চাকাটা হচ্ছে কি খুব ছোট হয়, তাহলে দেখা যাবে যে ওই গাড়ি কখনোই এগিয়ে যেতে পারছে না। আর সেটা কি অলওয়েজ কি একই স্থানে, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে কি ঘরের কোণার কথাই বলেছেন যে গৃহকোণেই আসলে আটকে থাকবে। তাহলে চিন্তা করুন যে আমরা কিভাবে আসলে নারী এবং পুরুষকে আসলে ওই চিত্র অনুযায়ী অর্থাৎ ওই ব্যাখ্যা অনুযায়ী পূর্বের পৃষ্ঠা আমরা পড়েছিলাম, এই ব্যাখ্যার সাথে তৎকালীন চিত্র যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা দেখব কি পরিমাণ ডিফারেন্স আসলে ছিল। আর সেই জিনিসটা আসলে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তুলে ধরতে চেয়েছেন। এইখানে তিনি আসলে আরও কয়েকটা লাইন তুলে ধরেছেন কবিতার, এগুলা যদি আমরা একটু পড়ি। নবদম্পতির প্রেমালাপ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেটা থেকে তিনি এটা তুলেছেন যে আসলে সমাজের বিধি ব্যবস্থা আসলে নারীকে কিভাবে হচ্ছে কি রেখেছে। যেমন বর এবং কনের মধ্যে কনভারসেশন হচ্ছে, কেন সখী কোণে কাঁদিছ বসিয়া, তো কনের কথা হচ্ছে পুষি মিনিটিরে ফেলিয়া এসেছি ঘরে, অর্থাৎ বাড়িতে তার বিড়াল রেখে। কি করেছ বনে কুঞ্জ ভবনে, খেতেছি বসিয়া টোপা কুল। তো বর আবার বলতেছে, জগতে ছানিয়া কি দিব আনিয়া জীবন করি ক্ষয়, তোমা তরে সখী বলো করিব কি। কনে বলছে আরো কুল পারো গোটা 6। বর বিরহের বেলা কেমনে কাটিবে, কনে দেব পুতুলের বিয়ে। তাহলে এমন ভাবে আসলে নারীকে তুলে ধরা হয়েছে এখানে যে নারী স্বামীর সমান না বা তার সহচর হইতে পারে না, কারণ তার হচ্ছে কি এই যে সীমাবদ্ধতা রয়েছে তার সর্বোচ্চ। এখানে বলা হয়েছে স্ত্রীদের বিদ্যার দোর সচরাচর বোধতে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটা গ্রন্থ। তো তাইলে নারী পুরুষের সাথে বা স্বামীর যে বিদ্যার গতি সেটার সাথে আসলে কি স্ত্রীর বিদ্যার গতি ওই রকম সমতুল্য নয়, সর্বদর এই পর্যন্তই তারা যেতে পারে। আর নারীকে কখনোই পুরুষের সহচর হইতে শেখানো হয় না। যেমন স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রস্থ মাপেন। স্বামী যখন কল্পনার সাহায্যে সুদূর আকাশে গ্রহ নক্ষত্রমালা বেষ্টিত সৌরজগতে বিচরণ করেন, সূর্যমণ্ডলের ঘন ফল তুলা দণ্ডে ওজন করেন এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন, স্ত্রী তখন রন্ধনশালায় বিচরণ করেন, চাউল ডাউল ওজন করেন এবং রাঁধুনির গতি নির্ণয় করেন। তিনি আসলে দেখাতে চেয়েছেন যে স্বামী এবং স্ত্রীর যে বিস্তৃতির যে পার্থক্য, একই পরিবারে থেকে দুইজন একে অন্যের অর্ধাঙ্গিনী হওয়ার পরেও তারা আসলে কতটুকু পার্থক্য রয়েছে এটা চিন্তা করেছেন। যে স্বামী যখন সব দিক এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছে, সকল কিছু জানার বা জ্ঞান অর্জনের, বিদ্যা অর্জনের এবং বাইরে কাজ করার সকল কিছুর সুযোগ পাচ্ছে, স্ত্রী তখন বাড়ির 4 দেয়ালের মধ্যেই রান্না বান্না হচ্ছে, এই যে বালিশের ওয়ার অর্থাৎ বালিশের যে দৈর্ঘ্য প্রস্থ, বালিশের কাভার, এইসব সেলাই, তারপর হচ্ছে কি এই জিনিসগুলো রান্নাবান্নার মধ্যে বেড়াজালি অর্থাৎ তার রান্নাঘরের মধ্যে আসলে সে আটকে রয়েছে। বলি জ্যোতির্বেত্তা মহাশয়, আপনার পার্শ্বে আপনার সহধর্মিনী কই, বোধ হয় গৃহিণী যদি আপনার সঙ্গে সূর্যমণ্ডলে যান তবে তথায় পৌঁছিবার পূর্বেই পথিমধ্যে উত্তাপে বাষ্পীভূত হইয়া যাইবেন, তবে সেখানে গৃহিণীর না যাওয়াই ভালো। অর্থাৎ এটা বোঝানো হচ্ছে এখানে একটু মকারি করা হয়েছে, একটু মক করেছেন যে
আমরা নারীদেরকে যে দুর্বল ভাবি সেই জিনিসটার কথাই আসলে এখানে তুলে তিনি ধরেছেন যে নারীদেরকে আমরা হচ্ছে কি পুরুষ যখন হচ্ছে কি সূর্যের বা জ্যোতির্বিদ্যা বা বিভিন্ন জ্ঞানে দীক্ষিত হচ্ছে বা শিক্ষিত হচ্ছে তখন আসলে নারীকে আটকে রাখা হচ্ছে কি নারীর ওই ক্যাপাবিলিটিস নাই এই চিন্তা করেই। তো অনেকে বলে স্ত্রী লোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই, এই যে যেটা আমি বললাম মেয়েরা সর্বোচ্চ মানে হচ্ছে কি যা চিবি এবং চুষে খেতে হয় অর্থাৎ রান্নাবান্না করার কথা বলেছে, বিবিধ প্রকার সেলাই করিতে পারে, 2-4খানা উপন্যাস পাঠ করিতে পারে, ইহাই যথেষ্ট, আর বেশি আবশ্যক নাই। কিন্তু ডাক্তার বলেন যে আবশ্যক আছে, যেহেতু মাতার দোষ গুণ লইয়াই পুত্রগণ ধরা যাবে অবতীর্ণ হয়। এই জন্যই দেখা যায় যে আমাদের দেশে অনেক বালক শিক্ষকের ব্যর্থ তাড়নায় কণ্ঠস্থ বিদ্যার জোরে FA BA পাস হয় বটে, কিন্তু বালকের মনটা তার মাতার সহিত রান্নাঘরে ঘুরিতে থাকে, তাহাদের বিদ্যা পরীক্ষায় এ কথার সত্যতার উপলব্ধি হইতে পারে। FA মানে হচ্ছে কি ফাইন আর্টস, BA হচ্ছে ব্যাচেলর অফ আর্টস। তো তিনি বলেছেন যে একটা শিশু বা শিশু যেহেতু হচ্ছে তার মায়ের কাছ থেকে পেট থেকে জন্ম নেয় এবং মায়ের সাথে তার শৈশব কাটায়, তো দেখা যায় কি মা যদিও অশিক্ষিত হয় তাহলে ওই বালক হচ্ছে কি ভবিষ্যতে অশিক্ষিত থেকে যাওয়ার সম্ভাবনা। স্কুলে বা বিদ্যালয়ে হচ্ছে কি শিক্ষকের মায়ের ধার খায়া হচ্ছে সে একটু পড়াশোনা করলেও তার মন হচ্ছে কি মায়ের সাথে ওই রান্না করে পড়ে থাকে। যেমন একটু নেপোলিয়নের একটা কথা যদি আমরা বলি যে তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেবো, তাহলে মায়ের সাথে আসলে কি এখানে তিনি বুঝিয়ে তোলার চেষ্টা করেছেন যে মায়ের শিক্ষা বা একজন নারীর শিক্ষা কতটুকু জরুরি, যে নারীর শিক্ষা কিন্তু আসলে তার কি পরবর্তী সন্তান যে কিরূপ হবে সেটার উপর একটা বড় ইম্প্যাক্ট রাখতে পারে। আমার জনৈক বন্ধু তাহার ছাত্রকে উত্তর দক্ষিণ প্রভৃতি দিক নির্ণয়ের কথা বুঝাইতেছিলেন। শেষে তিনি প্রশ্ন করিলেন, তোমার যদি দক্ষিণ হস্ত পশ্চিমে এবং বাম হস্তে পূর্বে থাকে, অর্থাৎ বাম হাত থাকবে হচ্ছে পূর্বে, ডান হাত থাকবে হচ্ছে কি পশ্চিমে, যেহেতু বিপরীত দিক, তাহলে তোমার মুখ কোন দিকে থাকবে? সে উত্তর দিয়েছে হচ্ছে কি পশ্চাৎ দিকে, আমার পশ্চাৎ দিকে। তাহলে এই জিনিসটা হচ্ছে কি আসলে বোঝানো হয়েছে যে নারীকে, এই শিশুর এই যে ছাত্র, এই ছাত্র যেহেতু তার মায়ের কাছে যেহেতু বড় হয়েছে, তার মা যেহেতু অশিক্ষিত, তাহলে তার বোধোদয় আসলে কি তার জ্ঞান হচ্ছে কি এতটুকুই সংকীর্ণ থেকে গেছে যে এই সামান্য ডান বামের বিষয়টা সে বুঝতে পারে নাই। আবার যাহারা কন্যার ব্যায়াম করা অনাবশ্যক মনে করেন, তাহারা দৌহিত্রকে হৃষ্টপুষ্ট পাহলোয়ান দেখিতে চাহেন কি না, তাহাদের দৌহিত্র ঘুষিটা খায়া থাপ্পড়টা মারে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে কন্যার ব্যায়াম করা অর্থাৎ কি স্ত্রী লোকের ব্যায়াম করাকে যারা অনাবশ্যক মনে করেন তারা কিন্তু আসলে চায় যে তার নাতি বা দৌহিত্র, আর কি দৌহিত্র শব্দ অর্থ হচ্ছে কি নাতি, তো দৌহিত্রকে পাহলোয়ান হচ্ছে পালোয়ান, তো পালোয়ান হিসেবে কিন্তু আসলে দেখতে চায় যে একজন কেউ যদি তাকে ঘুষি মারে সে থাপড় দিবে, এরকম ভাবে নিজে বলিষ্ঠ হবে। তো নারী বা স্ত্রীকে বা মাকে যদি সেইভাবে সচেতন করে না তোলা যায়, তাকে যদি সেভাবে ব্যায়ামের সুযোগ দেওয়া না হয়, তাহলে আসলে সে কিন্তু তার সন্তানকে ওইভাবে শিখাতে পারবে না। এই জিনিসটা আসলে তিনি বলেছেন। যেমন হচ্ছে আর যদি তাহারা ইচ্ছা করেন যে দৌহিত্র বলিষ্ঠ হয়, বরং পয়জার পেটা, পয়জার মানে হচ্ছে কি জুতা, পয়জার মানে হচ্ছে জুতা, তাহলে জুতা পেটা হইয়া নতমস্তকে উচ্চস্বরে বলে মাত মারো চোট লাগতা হ্যাঁ, মানে হচ্ছে মেরো না ব্যথা লাগে, এবং পয়জার লাভ শেষ হইলে দূরে গিয়ে প্রহার কর্তাকে শাসাইয়া বলে যে কায় মারতা থা হাম নালিশ করেগা, তাহা হইলে আমি তাহাদিগকে আমার বক্তব্য বুঝাইতে অক্ষম। তাহলে তিনি বলেছেন যে যদি এরকম হয় যে আপনার নাতি বা দৌহিত্র যদি জুতা পেটা হয়ে আসলে সে যদি বলে যে মেরো না ব্যথা লাগতেছে বা দূরে গিয়ে হচ্ছে কি একটু শাসানোর কথা বলে, তাহলে আসলে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন না যে একজন কন্যার আসলে কি পরিমাণ ব্যায়ামের প্রয়োজন রয়েছে। তো খ্রিস্টান সমাজে যদিও স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে, তো রমণী আপন সত্য 16 আনা ভোগ করিতে পায় না, তাহাদের মন দাসত্ব হইতে মুক্তি পায় না, স্বামী ও স্ত্রী কতক পরিমাণ জীবনের পথে পাশাপাশি চলিয়া থাকেন বটে, কিন্তু প্রত্যেকে উত্তমার্ধ বা বেটার হাফ বা তার অংশীর জীবনে জীবনে মিলাইয়া তন্ময়ী হইয়া যায় না। স্বামী যখন ঋণ জালে জড়িত হইয়া ভাবিয়া ভাবিয়া মরমে মরিতেছেন, স্ত্রী তখন একটা নতুন টুপির চিন্তা করিতেছেন, কারণ তাহাকে কেবল মূর্তি কবিতা হইতে শিক্ষা দেওয়া হয়েছে, তাই তিনি মনোরমা কবিতা সাজিয়া থাকিতে চাহেন, ঋণ দায়রূপ গদ্য অবস্থা তিনি বুঝিতে অক্ষম। অর্থাৎ খ্রিস্টান সমাজে নারীদেরকে যেভাবে তুলে ধরা হয়েছে সেটার কথা, যে তারা হচ্ছে কি শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু আসলে পুরুষের সমান নিজেকে করতে পারছে না কোনোভাবেই। একজন পুরুষ যখন ঋণে জর্জরিত অবস্থায় রয়েছে, তার স্ত্রীর চিন্তা হচ্ছে সে কিভাবে কি কিনতে পারবে, শাড়ি কিনতে পারবে, টুপি কিনতে পারবে, এই জিনিসগুলো নিয়ে সে ওই যে স্বামীর সাথে একত্রে
কাজ করে যে ওই ঋণের বোঝাটাও যে নিজের চিন্তা করবেন সেই সুযোগটা হচ্ছে কি, সেই চিন্তাটা আসলে তারা করেন না বা তাদেরকে করতে দেওয়া হয় না। যেমন ঋণ দায় রূপ গদ্য তিনি বুঝিতে অক্ষম। তখন মুসলমান সমাজের কথা যদি তিনি একটু বলেছেন যে মুসলমানের মতে আমরা পুরুষের অর্ধেক, অর্থাৎ দুইজন নারী একজন নরের সমতুল্য, অথবা দুইটি ভ্রাতা ও একটি ভগিনী একত্র হইলে আমরা আড়াইজন হই। আপনারা মোহাম্মদীয় আইনে দেখিতে পাইবেন যে বিধান আছে, পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাইবে। এ নিয়মটি কিন্তু পুস্তকেই সীমাবদ্ধ। যদি আপনারা একটু পরিশ্রম স্বীকার করিয়া কোনো ধনবান মুসলমানের সম্পত্তি বিভাগ করা দেখেন কিংবা জমিদারি পরিদর্শন করিতে যান, তবে দেখিবেন কার্যত কন্যার ভাগে শূন্য কিংবা যৎ সামান্য পড়িতেছে, অর্থাৎ নারীদেরকে কিভাবে আসলে বঞ্চিত করা হচ্ছে। যদিও আইনে রয়েছে কি যে পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাইবে, কিন্তু বাস্তবে এই জিনিসটাও আসলে নাই। যদিও ইসলাম ধর্মে হচ্ছে এরকম বলা হয়ে থাকে যে ওভারঅল গিয়ে নারী হচ্ছে সম্পত্তি বেশি পায়, কিন্তু ইন জেনারেল পিতার সম্পত্তিতে পুত্র যে পরিমাণ পায় তার অর্ধেক পায় হচ্ছে নারী। অর্থাৎ যদি এরকম হয় যে ধরা যাক 1 শতক সম্পত্তি আছে, সেক্ষেত্রে 67% পাবে হচ্ছে কি ছেলে আর 33% পাবে হচ্ছে কি মেয়ে। যদিও বলা হয়ে থাকে যে মেয়ে আবার পরবর্তীতে স্বামীর সম্পত্তিরও অংশ পায়, এই সব কারণে গিয়ে নারীর ওভারঅল সম্পত্তি বেশি হয়, কিন্তু ইন জেনারেল আমরা যদি এক্সপ্রেশনটা বলি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি এই 67। কিন্তু রোকেয়া শেখাত হোসেন বলেছেন যে এই 33 ভাগ যে তাকে দেওয়া হয়, তাহলে সেই 33 ভাগের পুরোটাও আসলে সে পায় না। তো আমি এখন অপার্থিব সম্পত্তির কথা বলিব, পিতার স্নেহ যত্ন এইগুলার যদি কথা বলি তাহলে দেখা যায় যে এইগুলার ক্ষেত্রেও পক্ষপাতিত্ব রয়েছে। যেমন ওই যত্ন স্নেহ হিতৈষিতার অর্ধেকই আমরা পাই কই। যিনি পুত্রের সুশিক্ষার জন্য 4 জন শিক্ষক নিযুক্ত করেন, তিনি কন্যার জন্য 2 জন শিক্ষয়িত্রী নিযুক্ত করেন কি, যেখানে পুত্র 3টা পাশ করে, অর্থাৎ বিএ পর্যন্ত। বিএর বিষয়টা হচ্ছে কি এসএসসি এইচএসসি আর হচ্ছে অনার্সের কথা বলা হয়েছে আর কি, তখন যেটা ছিল হচ্ছে এন্ট্রান্স এফএ, এই দুইটা তো পর্যন্ত সেখানে করে। সেখানে কন্যা 1.5টা এন্ট্রান্স ও কি এফএ। এফএ হচ্ছে কি ফাইনার্স আর এন্ট্রান্স হচ্ছে প্রবেশিকা পরীক্ষা পাশ করে কি পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা করা যায় না, বালিকাদের বিদ্যালয়ের সংখ্যায় পাওয়াই যায় না। যে স্থলে ভ্রাতা শামসুল উলামা, উলামা মানে হচ্ছে কি শামসুল উলামা মানে হচ্ছে শামসুল উলামা হচ্ছে জ্ঞানের সূর্য আর কি, সে স্থলে ভগিনী নজম উল উলামা হইয়াছেন কি অর্থাৎ নক্ষত্র আর কি, জ্ঞানের নক্ষত্র। তাহাদের অন্তপুর গগনে নজমুন নেশা শমসন নেশা শোভা পাইতেছেন বটে, কিন্তু আমরা সাহিত্য গগনে নজম উল উলামা দেখিতে চাই। অর্থাৎ একজন পুরুষ আর কি, মুসলিম সমাজে একজন পুরুষ জ্ঞান চর্চার মাধ্যমে সে যেভাবে হচ্ছে কি জ্ঞানী হয়ে ওঠে, যে শামসুল উলামা হয়ে ওঠে, সেইভাবে আসলে কি স্ত্রীকে ওই সুযোগ দেওয়া হয় না যে সে হচ্ছে কি জ্ঞানের নক্ষত্র হয়ে উঠবে, তাকে ওই যে ঘরের মধ্যেই রাখা হয়। তো আমাদের জন্য এদেশে শিক্ষার বন্দোবস্ত সচরাচর এইরূপ, প্রথমে আরবীয় বর্ণমালা অথবা কোরআন শরীফ পাঠ, কিন্তু শব্দগুলোর অর্থ বুঝাইয়া দেওয়া হয় না, কেবল স্মরণ শক্তির সাহায্যে টিয়া পাখির মতো আবৃত্তি করো। কোনো পিতার হিতৈষণার মাত্রা বৃদ্ধি হইলে তিনি দুহিতাকে হাফেজা করার চেষ্টা করেন, দুঃখিত, তো হাফেজা করার চেষ্টা করেন। সমুদয় কোরআন খানি যাহার কণ্ঠস্থ থাকে তিনি হাফেজ। রোকেয়া শেখাত হোসেন আসলে কি আমাদের শিক্ষার যে সীমাবদ্ধতা সেটা তুলে ধরতে চেয়েছেন এইটুকু অংশের মাধ্যমে, যে একজন হাফেজ হয়, সে আসলে হাফেজ হওয়ার জন্য কোরআন শরীফ হচ্ছে কি মুখস্থ করে, কিন্তু সে হচ্ছে কি ওইটার অর্থ বোঝারও চেষ্টা করে না, তার সীমাবদ্ধতা ওইটুকু। আর নারীদের ক্ষেত্রে ওই জিনিসটা কি, তার আরবি শিক্ষা ওই পর্যন্তই যে সে এটার অর্থ বোঝার কখনোই চেষ্টা করবে না, বা কি পড়লো সে বিষয়ে সে ধারণা করতে পারবে না, সে শুধু পড়তে জানবে। আবার পারস্য এবং উর্দু শিক্ষিত হইলে প্রথমেই করিমা বব খসা ওয়ে বর হালেমা এবং একেবারে উর্দু অর্থাৎ বানাতন নাস পড়ো, একে আকারিকার নাই, তাতে আবার কি আর কোনো সহজ পাঠ্যপুস্তক পূর্বে পড়া হয় নাই, সুতরাং পাঠের গতি দ্রুতগামী হয় না। অনেকের এই কয়েকখানি পুস্তক পাঠ শেষ হইবার পূর্বেই কন্যা জীবন শেষ হইয়া যায়।
বিবাহ হইলে বালিকা ভাবে যাহা হোক পরা হইতে রক্ষা পাওয়া গেল। কোন বালিকা রন্ধন ও সূচি কর্মে সুনিপুণা হয়। বঙ্গদেশেও বালিকাদিগকে রীতিমতো বঙ্গভাষা শিক্ষা দেওয়া হয় না। কেহ উর্দু শিখে কিন্তু কি কলম ধরতে পারে না। ইহাদের উন্নতির চরম সীমা সলমা চুমকির কারুকার্য, উলের জোতা মোজা ইত্যাদি প্রস্তুত করা শিক্ষা পর্যন্ত। তাহলে একজন বলা হয়ে থাকে যে দেখা যায় কি তারা আরবি বই, উর্দু এবং ফার্সি পড়ার আগেই তাদেরকে বিয়ে দেওয়া হয়। এই যে কন্যা জীবন শেষ হয়ে যায়, অর্থাৎ তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আর বিয়ের পর তারা হচ্ছে কি চিন্তা করে যে আচ্ছা যাক, পড়াশোনা থেকে আমি বেঁচে গেলাম, তো পড়াশোনা বাদ দিয়ে তাদের সীমাবদ্ধতার শুধু কি এই যে উলের জুতা মোজা হচ্ছে কি বিভিন্ন কারুকার্য বা রান্না বান্না এই জিনিসটার উপরেই থেকে তারা নির্ভর হয়ে পড়ে, যে এই কাজটাই তাদের প্রধান কাজ বলে তারা চিন্তা করে। যদি ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের হিসাব নিকাশ লয়েন যে তোমরা কন্যার প্রতি কিরূপ ন্যায় ব্যবহার করিয়াছ, তবে আপনারা কি বলিবেন? তো পয়গম্বরদের ইতিহাসে শোনা যায় জগতে যখনই মানুষ বেশি অত্যাচার করিয়াছে তখনই এক একজন পয়গম্বর আসিয়া দুষ্টের দমন ও শিষ্টের পালন করিয়াছেন। আরবে স্ত্রী জাতির প্রতি অধিক অত্যাচার হইতেছিল, আরববাসীগণ কন্যা হত্যা করিতেছিল, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাকুলের রক্ষক স্বরূপ দণ্ডায়মান হইয়াছিলেন। তিনি কেবল বিবিধ ব্যবস্থা দিয়াই ক্ষান্ত থাকেন নাই, স্বয়ং কন্যা পালন করিয়া আদর্শ দেখাইয়াছেন। তাহার জীবন ফাতেমাময় করিয়া দেখাইয়াছেন কন্যা কিরূপ আদরে নিয়া, সে আদর সে স্নেহ জগতে অতুল। তাহলে তিনি আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উদাহরণ দিয়েছেন যে তিনি আসলে কি তৎকালীন সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যখন হচ্ছে কি নারীদেরকে একেবারে খুবই কি নিম্ন স্তরের মানুষ মনে করা হতো, তাদেরকে কোনো পরিবারে যখন কন্যা সন্তান জন্ম নিত তাকে হত্যা করা হতো, তিনি তখন আসলে দেখিয়েছেন যে তার কন্যাকে কিভাবে আদর যত্ন করতে হয় বা কিভাবে তাকে লালন পালন করতে হয়। আহা, তিনি নাই বলিয়াই আমাদের দুর্দশা, তবে আইসো ভগিনীগণ আমরা সকলে সমস্বরে বলি করিমা বব খোসা এ বর হালেমা। এর অর্থ হচ্ছে ঈশ্বর অবশ্যই কি কৃপা করবেন, আর করিম হচ্ছে কি ঈশ্বর বা আল্লাহর সমর্থক নাম আর কি। যেহেতু সাধনায় সিদ্ধি, আমরা করিমের অনুগ্রহ লাভের জন্য যত্ন করিলে অবশ্যই তাহার করুণা লাভ করবো। যেমন সাধনার মাধ্যমে অর্থাৎ চেষ্টার মাধ্যমে আসলে কি কোনো জিনিস অ্যাচিভ করা যায়। তো আমরা ঈশ্বর ও মাতার নিকট ভ্রাতাদের অর্ধেক নহি, তাহা হইলে এইরূপ স্বাভাবিক বন্দোবস্ত হইত। পুত্র যেখানে 10 মাস স্থান পাইবে, দুহিতা সেখানে 5 মাস। পুত্রের জন্য যতখানি দুগ্ধ আমদানি হয়, কন্যার জন্য তাহার অর্ধেক, সেরূপ তো নিয়ম নাই। আমরা জননী স্নেহ মমতা ভ্রাতার সমানই ভোগ করি, মাতৃ হৃদয়ে পক্ষপাতিতা নাই। তবে কেমন করিয়া বলিব ঈশ্বর পক্ষপাতী, তিনি কি মাতা অপেক্ষা অধিক করুণাময় নহেন? তাহলে বলা হয়েছে যে আমরা দেখি যে সৃষ্টিকর্তা বা ঈশ্বর যদি চিন্তা করত নারীরা হচ্ছে পুরুষের অর্ধেক, তাহলে হচ্ছে কি যে পুত্রগণ যখন হচ্ছে কি 10 মাসে জন্মগ্রহণ করে, মেয়েরা তো সেই ক্ষেত্রে 5 মাসে জন্মগ্রহণ করতো, তাদের কি মায়ের যে স্নেহ মমতা তারা তো উভয়ই সমান পায়। তাহলে ঈশ্বর তো অবশ্যই মায়ের চেয়েও করুণাময়, তাহলে তিনি নিশ্চয়ই আমাদেরকে কি এই নারী পুরুষকে সমান হিসেবে তৈরি করেছেন। তো আমি এবার রন্ধন ও সূচিকার্য সম্বন্ধে যাহা বলিয়াছি তাহাতে যেন কেহ মনে না করেন আমি সূচিকর্ম ও রন্ধন শিক্ষার বিরোধী। তো তিনি বলেছেন যে আসলে যেমন আমরা হচ্ছে কি এখানে আমরা একটু দেখেছি যে এই যে এখানে এই যে কি সলমা চুমকির কারুকার্য, উলের জোতা মোজা, অর্থাৎ নারীরা হচ্ছে কি শুধুমাত্র হচ্ছে রান্না বান্নার মধ্যে কি সীমাবদ্ধ থাকে। তো রোকেয়া সাখাওয়াত হোসেন বলেছেন যে তিনি আসলে রান্নার বিরোধিতা না, রান্না সেলাই এগুলো তো আসলে মানুষের জন্য আবশ্যকীয়, কিন্তু শুধুমাত্র রান্নাঘরটাই যেন নারীর পরিচয় না হয় এই জিনিসটা সম্পর্কে আসলে তিনি বলেছেন যে তাই বলে জীবনটাকে কি শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ রাখা উচিত নহে। তিনি রান্নাঘরের বাইরে এসেও কি নারীদের কন্ট্রিবিউশন দেখতে চান। তো স্বীকার করি যে শারীরিক দুর্বলতা বসিত নারী জাতি অপর জাতির উপর সাহায্য নির্ভর করে। এখন এটার ক্ষেত্রে আমি একটু শর্ট করে বলে দেই যে তিনি আসলে বলেছেন যে কি নারীরা শারীরিকভাবে স্বাভাবিকভাবেই কি দুর্বল, তো সেক্ষেত্রে তারা হচ্ছে কি পুরুষের সহায়তা কামনা করতে পারে বা লাভ চাইতে পারে। সেক্ষেত্রে আসলে পুরুষের সহায়তা চাইলেই যে পুরুষ হচ্ছে কি নারীর প্রভু হয়ে গেল এই জিনিসটা কোনোভাবেই সমীচীন নয়। যেমন সামাজিকভাবে যদি আমরা চিন্তা করি যে কি কেহ সূত্রধর, কেহ তন্তুবাই ইত্যাদি এক একজনের এক এক পেশা রয়েছে। একজন যখন একটা পেশার ধারী তখন সে অন্য পেশার মানুষের উপর কিন্তু আসলে নির্ভর করতে হয় তার নিত্য প্রয়োজনে। তো এই যে একজন যখন অন্যের উপর নির্ভর করে তখন কি আমরা যে নির্ভর করতেছে তাকে কি ওই লোকে স্ত্রী বলি, বা যার উপর নির্ভর করতেছে তাকে কিন্তু স্বামী বলি না। তাহলে কেন আমরা এই চিন্তাটা করব যে এই যে
একটু এক্সাম্পলটা যদি আমরা দেখি, একজন ব্যারিস্টার ডাক্তারের সাহায্য প্রার্থী, আবার ডাক্তারও কি ব্যারিস্টারের সাহায্য চাহে, তবে ডাক্তারকে ব্যারিস্টারের স্বামী বলিব না, ব্যারিস্টার ডাক্তারের স্বামী। যদি ইহাদের কেহ কাহাকে স্বামী বলিয়া স্বীকার না করেন, তবে শ্রীমতীগণ জীবনের চিরসঙ্গী শ্রীমানদিগকে স্বামী ভাবিবেন কেন? আমরা উত্তমার্ধ, তাহারা নিকৃষ্টার্ধ, আমরা অর্ধাঙ্গী, তাহারা অর্ধাঙ্গ, অবলার হাতেও সমাজের জীবন মরণের কাঠি আছে, যেহেতু না জাগিলে সব ভারত ললনা, এ ভারত আর জাগিতে পারবে না। অর্থাৎ বলেছেন যে নারীরা যদি আসলে পুরুষের মতো, পুরুষের অর্ধাঙ্গী বা পুরুষের সমতুল্য হয়ে কাজ করতে না পারে, তাহলে আসলে কি ভারতের উন্নতি হওয়া সম্ভব নয়। প্রভুদের ভীরতা বা কিংবা তেজস্বিতা জননীর ইচ্ছার উপর নির্ভর করে, তবে কেবল শারীরিক বলের দোহাই দিয়া অদূরদর্শী ভ্রাতৃ মহোদয়গণ যেন শ্রেষ্ঠত্বের দাবি না করেন। অর্থাৎ শুধুমাত্র শারীরিকভাবে শক্তিশালী হওয়ার কারণে পুরুষ যে শক্তিশালী, এই দাবি যেন করা না হয়। আমরা পুরুষের ন্যায় সুশিক্ষা ও অনুশীলনের সম্যক সুবিধা না পাওয়ায় পশ্চাতে পড়িয়া আছি। সমান সুবিধা পাইলে আমরাও কি শ্রেষ্ঠত্ব লাভ করিতে পারিতাম না? আশৈশব আত্মনিন্দা শুনিতেছি, তাই এখন আমরা অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠত্ব স্বীকার করি এবং নিজেকে অতি তুচ্ছ মনে করি। অনেক সময় হাজার হোক বেটা ছেলে বলিয়া বেটা ছেলেদের দোষ ক্ষমা করিয়া অন্যায় প্রশংসা করি, এই তো ভুল। অর্থাৎ নারীরা যদি পুরুষের সমান সুযোগ সুবিধা পায়, তাহলে আসলে তারাও কি জীবনে ভালো করতে পারে এবং তারা পুরুষের সমানই হইতে পারে। তো এই যে জিনিসটা, এই যে তারাও কি নিজেদের যে শৈশব থেকে শুনে আসতেছে যে পুরুষ অন্ধভাবে শ্রেষ্ঠ, নিজেকে সেই তুলনায় তুচ্ছ মনে করা, আবার অনেক সময় কি শুধুমাত্র ছেলে হওয়ার কারণে তার দোষ মাফ করে দেওয়া, এই জিনিসটা যে হয় সেটাকে তিনি কত বড় অন্যায় সেই বিষয়টাই তিনি তুলে ধরেছেন। আমি ভগিনীদের কল্যাণ কামনা করি, তাহাদের ধর্মবন্ধন বা সমাজবন্ধন ছিন্ন করিয়া তাহাদিগকে একটা উন্মুক্ত প্রান্তরে বাহির করিতে চাই না। অর্থাৎ তিনি সমাজের যে ধর্মের যে রীতিনীতি রয়েছে সেটা তিনি বজায় রাখতে চান। মানসিক উন্নতি করিতে হলে হিন্দুকে হিন্দুত্ব বা খ্রিস্টানকে খ্রিস্টানি ছাড়তে হইবে এমন কোনো কথা নাই। আপন আপন সম্প্রদায়ের পার্থক্য রক্ষা করিয়াও মনটাকে স্বাধীনতা দেওয়া যায়। আমরা যে কেবল উপযুক্ত শিক্ষার অভাবে অবনত হইয়াছি তাই বুঝিতে ও বুঝাইতে চাই। তিনি বলেছেন ধর্মের জায়গা ধর্মে, সমাজের জায়গা কি সমাজের মতোই থাকবে। শুধু আমাদেরকে অর্থাৎ নারীদেরকে নিজেদের কি ওই যে এক্সপ্লোর করতে হবে, তাদের মনকে স্বাধীনতা দিতে হবে, তারা কি উপযুক্ত শিক্ষা অর্জনে আগ্রহী হইতে হবে। অনেকে হয়তো ভয় পাইয়াছেন যে বোধ হয় একটা পত্নী বিদ্রোহের আয়োজন করা হইতেছে, অথবা ললনাগণ দলে দলে উপস্থিত হইয়া বিপক্ষকে রাজকীয় কার্যক্ষেত্র হইতে তারাইয়া দিয়া সেই পদগুলো অধিকার করিবেন, সামলা চোগা আইন কানুনের পাজিপুথি লুটাইয়া লইবেন, অথবা সদল বলে কৃষিক্ষেত্রে উপস্থিত হইয়া কৃষকগুলিকে তারাইয়া দিয়া তাহাদের শস্যক্ষেত্র দখল করিবেন, হাল গরু কাড়িয়া লইবেন, তবে তাহাদের অভয় দিয়া বলিতে হইবে নিশ্চিন্ত। অর্থাৎ তারা হচ্ছে কি ওই যে পুরুষদেরকে তাদের জায়গা থেকে সরায় দিয়ে তাদের জায়গায় যে বসে যাবে এই চিন্তা করতেছেন না। এই বিষয়টাই তিনি হচ্ছে কি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বলেছেন যে তাদেরকে কি বিতাড়িত করার চিন্তা ভাবনা আমার নাই। পুরুষগণ আমাদিগকে সুশিক্ষা হইতে পশ্চাৎবোধ করিয়া রাখিয়াছেন বলিয়া আমরা অকর্মণ্য হইয়া গিয়াছি। ভারতে ভিক্ষু ও ধনবান এই দুই দল লোক হচ্ছে কি অলস, এবং ভদ্র মহিলার দল কর্তব্য অপেক্ষা অল্প কাজ করে। আমাদের আরামপ্রিয়তা খুব বাড়িয়েছে, আমাদের হস্ত মন পদ চক্ষু ইত্যাদির সদ্ব্যবহার করা হয় না। 10 জন রমণী রত্ন একত্র হইলে ইহার উহার বিশেষত আপন আপন অর্ধাঙ্গের নিন্দা কিংবা প্রশংসা করিয়া বাকপটুতা দেখায়, আবশ্যক হইলে কোন দলও চলে। আশা করি স্বামীর স্থলে অর্ধাঙ্গ শব্দ প্রচলিত হবে। এটা একটু সংক্ষেপিত করা হয়েছে ওভারঅল প্রবন্ধটা। তিনি বলেছেন যে আসলে ভিক্ষুক এবং ধনবান, ভিক্ষু অর্থাৎ যারা হচ্ছে কি ভারতে হচ্ছে ভিক্ষু এবং কি ধনবানদের হচ্ছে কি তাদেরকে অলস বলা হয়েছে। তো সেই হিসেবে ভদ্র মহিলা বা নারী যারা রয়েছে তারা তাদের কর্তব্যের তুলনায় অল্প কাজ করে। তাদের জীবন যখন হচ্ছে কি 10 জন নারী একত্রিত হয়, তাদের জীবন শুধুমাত্র তার স্বামীর হচ্ছে নিন্দা করা প্রশংসা করা এই জিনিসের মধ্যে সীমাবদ্ধ হইয়া গিয়াছে। তবে তারা চান যে নারী যেহেতু পুরুষের সমান, সেক্ষেত্রে স্বামীর স্থলে এখন কি অর্ধাঙ্গ শব্দ প্রচলিত হইবে বলে রোকেয়া সাখাওয়াত হোসেন এই আশা ব্যক্ত করেছেন। তার হিসেবে নারীদেরকে শিক্ষায় শিক্ষিত হয়ে পুরুষদের সমান কাজ করার সুযোগ পাওয়া উচিত এবং সেই অনুযায়ী জীবন অতিবাহন করা উচিত। তাহলে এই ছিল আমাদের কি এই প্রবন্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখন যদি আমরা একটু দ্রুত শব্দার্থ ও টিকাগুলো দেখে একটু কোয়েশ্চেন সলভে চলে যাব।
তো আমরা যে যে শব্দগুলো দেখেছি আমাদের অপরিচিত শব্দ বা পরিচিত সেগুলো নিয়ে যদি একটু অর্থ দিই, অবলা জাতি হচ্ছে কি বলহীতা বা নারী বলহীনা, এখানে কি নারী সমাজ অর্থে ব্যবহৃত হয়েছে। এডমিশনে কিন্তু এই শব্দার্থ টিকা থেকেও প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু এটা। অবরোধ প্রথা, এখানে ওই যে অন্তঃপুরে লক্ষ্য আনলে মেয়েদের আটকে রাখার নিয়ম। পার্সি হচ্ছে কি পারস্য দেশের অর্থাৎ ইরানি। ছত্র মানে ছাতা। বিলাতি সভ্যতা মানে হচ্ছে পাশ্চাত্য সভ্যতা। নাকের দড়ি হচ্ছে কি নাকাল ও বাধ্য করার অস্ত্র। কলম্বাস হচ্ছে কি ক্রিস্টোফার কলম্বাস, প্রসিদ্ধ ইতালীয় নাবিক এবং কি আমেরিকা মহাদেশের আবিষ্কারকর্তা। স্পেনের রাজদম্পতি ফার্ডিনান্ড ও ইজাবেলের পৃষ্ঠপোষকতা কি 1492 খ্রিস্টাব্দে প্রথম সমুদ্র যাত্রা করেন। প্রথমে তিনি কিউবা, বাহামা প্রভৃতি দ্বীপ এবং ক্রমে জ্যামাইকা, দক্ষিণ আমেরিকা, ত্রিনিদাদ এগুলো আবিষ্কার করেন। বাতুল মানে হচ্ছে এই যে আমি বলেছিলাম পাগল, উন্মাদ। তারপর সত্য সামিত্য, অধিকার ও মালিকানা। বাতুলতা, পাগলামি। সীতা হচ্ছে কি রামায়ণে বর্ণিত মিথিলারাজ জনকের কন্যা ও রামচন্দ্রের পত্নী। রামচন্দ্র হচ্ছে রামায়ণে হচ্ছে কি বর্ণিত দশরথ ও কৌশল্যার পুত্র এবং সীতার স্বামী। ধূলি ধূসরিত, ধুলো লেগে মলিন। অর্ধাঙ্গী মানে হচ্ছে একে অপরের অর্ধাঙ্গী হিসেবে কল্পনা করা। শুক্লকেশ, শুভ্র বা সাদা চুল বিশিষ্ট পক্ষকেশ। শকট মানে গাড়ি। শাস্ত্রকার মানে শাস্ত্র রচয়িতা। রাষ্ট্রকর্ণ হচ্ছে কি গাধার কান। তারপর বোধোদয়, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিশু শিক্ষা তৃতীয় ভাগ বইয়ের নাম। তাহলে এই যে নারীদের শিক্ষা শুধুমাত্র এই বোধোদয় পর্যন্ত, আর এই বোধোদয় হচ্ছে কি শিশু শিক্ষার তৃতীয় ভাগ বইয়ের নাম। এটা শিশুদের শিক্ষার জন্য প্রকাশিত হয় 1851 খ্রিস্টাব্দে। ওয়ার, লেপ, বালিশ ইত্যাদির আবরণ, কভার আর কি। তুলাদণ্ড হচ্ছে কি দাড়ি পাল্লা। চর্বচস্য, চিবিয়ে ও চুষে খেতে হয় এমন। ফার্স্ট আর্টস, সরি আমি ফাইন আর্টস বলেছিলাম খুব সময় লেকচারে। যাই হোক, এটা হবে কি ফার্স্ট আর্টস, বর্তমান উচ্চ মাধ্যমিক পর্যায়। তারপর পালোয়ান হচ্ছে কি পালোয়ান বা কুস্তিগির। পয়জার হচ্ছে জুতা বা পাদুকা। মাত মারো, মেরোনা, চোট লাগতা হ্যাঁ, ব্যথা লাগছে। কায় মারছাতা হচ্ছে হাম নালিশ করেগা, কেন মারছিলে আমি নালিশ করব। তারপর হচ্ছে তন্ময় অর্থাৎ নিমগ্ন হয়ে থাকা, কোনো কিছু থেকে নিমজ্জিত থাকা, অন্য কোনো চিন্তা এবং অনুভূতি নেই এমন। অপার্থিব মানে অবস্থাগত। হিতৈষিতা মানে হিতকামনা বা কল্যাণ সাধনের ইচ্ছা। এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশিকা পরীক্ষা, বর্তমান মাধ্যমিক বা এসএসসি। শামসুল উলামা আমি বলেছিলাম ওলামা বা জ্ঞানীদের মধ্যে কি সূর্য, আর নজমুল উলামা হচ্ছে জ্ঞানীদের মধ্যে নক্ষত্র। হিতৈষণা হচ্ছে কি কল্যাণ ইচ্ছা। হাফেজ, কোরআন শরীফ যার মুখস্থ। কারিমে বকবকশা এবং করিম বা আল্লাহ আমাদের এই অবস্থা দিয়েছেন। সলমা চুমকি হচ্ছে কি সোনা বা রূপার চকচকে বুটি দানা। তরঙ্গিনী হচ্ছে কি নদী। কাদম্বিনী শব্দের অর্থ মেঘমালা। সূত্রধর হচ্ছে ছুতার। তন্তবায় হচ্ছে তাঁতি। আর শামলা হচ্ছে শালের এক প্রকার পাগড়ি, উকিল যেটা পরিধান করে। তারপর চোখ হচ্ছে কি লম্বা ঢিলা বক্ষলা, এক ধরনের জামা যা চাপকানের উপর পরা হয়। তাহলে এই হচ্ছে আমাদের কি শব্দার্থ টিকাগুলো গেল। এখন যদি আমরা একটু অনুশীলনী প্রশ্ন সমাধানের দিকে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি সাগরের পানি বাষ্প হয়ে মেঘে পরিণত হয়, আবার সেই মেঘ বৃষ্টিকণা হয়ে সাগরে পতিত হয়। উপরে বাক্য দুটি দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে এখানে সাগরের পানি কি বাষ্প হয়ে মেঘে পরিণত হচ্ছে, মেঘ আবার বৃষ্টিকণা হয়ে সাগরে পতিত হচ্ছে, যেটা পূর্বের জায়গাতে আবার ফেরত আসছে। তাহলে হচ্ছে কি এটাকে আমরা বলতে পারি কি একে অপরের অনুসারী, প্রত্যেকে আমরা পরের তরে, একের কর্তব্য অন্যের অধিকার, প্রত্যেকেই প্রত্যেকের নিকট ঋণী। এটা খুব সাধারণত একে অপরের অনুসারী হওয়ার কথা। যাই হোক, নারীদের শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ রাখা উচিত নয়, কারণ এটা তাদের কি অকর্মণ্য করে তোলে, মানসিক দাসত্ব প্রকাশ, স্বামীদের আরামপ্রিয়তা বৃদ্ধি করে। এটা তো অবশ্যই স্বামীদের আরামপ্রিয়তা বৃদ্ধি করে, আমরা জানি। মানসিক দাসত্ব প্রকাশ করে, অকর্মণ্য তো করে তোলে না। তাহলে এটার আনসার হচ্ছে কি 2 ও 3। অর্ধাঙ্গী প্রবন্ধে বর্ণিত নাকের দড়ি শব্দের অর্থ কি? নাকের দড়ি মানে হচ্ছে কি এই যে মেয়েদের আটক রাখার, দুঃখিত হচ্ছে কি নতজানু ও বাধ্য করার অস্ত্র। তারপর নিচের কবিতাংশ পড়ো, 4 ও 5 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। উপরের কবিতাংশের মর্মানুসারে নারীর সার্থক পরিচয় কোনটি? নারীর সার্থক পরিচয় হচ্ছে কি নারী অর্ধাঙ্গী। সামাজিক কল্যাণ সাধনে বেগম রোকেয়ার কোন আহ্বানটির সঙ্গে উপরের কবিতাংশের মিল রয়েছে? আমরা যেহেতু এখানে হচ্ছে কি অর্ধেক নারী এবং অর্ধেক নর, অর্থাৎ নারী পুরুষ উভয়কে সমান ক্রেডিট দেওয়া হচ্ছে বিশ্বে যা কিছু রয়েছে, সেক্ষেত্রে তাহলে কি নারীকে পুরুষের সমকক্ষ করার কথাই বলা হয়েছে। এখন আমরা যদি একটু সৃজনশীল প্রশ্নের সমাধানে যাই, যে রেণু ও রাজু একই পিতামাতার সন্তান, কিন্তু তাদের পিতামাতা রাজুকে রেণু অপেক্ষা বেশি আদর যত্ন করে। 2 ভাই বোনে খেতে বসলে
বড় ভাগটা রাজু পায়। রাজু কোনো অপরাধ করলে তাদের পিতামাতা বেটা ছেলে বলে আমলে নেয় না। রাজুর জন্য গৃহশিক্ষক থাকলেও রেনুর জন্য তা রাখা হয়নি। রেনু যতই বয়সপ্রাপ্ত হচ্ছে পিতামাতা তার বিয়ে দেওয়ার জন্য ততই ব্যাকুল হয়ে উঠেছে। এতে রেনু আপত্তি করলে তার মা বলেন, মেয়েদের এত লেখাপড়া শিখে কাজ নেই, বরং ঘোরদোর সাজানো গোছানো, সোয়েটার বুনন এবং কি রান্না করাটা শিখে নিলে তা কাজে আসবে। শামসুল উলামা হচ্ছে কি জ্ঞানীদের মধ্যে সূর্য। স্বামীর স্থলে অর্ধাঙ্গ শব্দটি প্রচলিত হওয়ার যৌক্তিকতা বর্ণনা করো। স্বামী মানে হচ্ছে কি ওটা প্রভুত্ব সুলভ একটা জিনিস প্রকাশ করে, যেখানে স্ত্রী হচ্ছে তার দাস হিসেবে থাকতেছে। কিন্তু যখন আমরা অর্ধাঙ্গ হিসেবে বলতেছি তাহলে দুজনকে কি সমান জায়গা দিচ্ছি। নারী যেমন পুরুষকেও ঠিক একই রকম সম্মান দেওয়া হচ্ছে। এই জিনিসটাই কি যৌক্তিকতা কতটুকু এটা ব্যাখ্যা করে দিলেই হবে। অনুচ্ছেদে রেনুর পরিবারে নারীর যে অবস্থাটি ফুটেছে তা অর্ধাঙ্গ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। এই যে নারীদের হচ্ছে কি কন্যা সময় শেষ হওয়ার কথা, তারপর তাদের জন্য হচ্ছে কি পড়াশোনার যে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় না, তাদের যে বঞ্চিত রাখা হয়, এই জিনিসটার কথাই আসলে এখানে তুলে ধরা হয়েছে। অর্ধাঙ্গী প্রবন্ধতে আমরা দেখেছিলাম যে হাফেজ হওয়ার অংশটাতে আমরা কিন্তু একটু পড়েছিলাম যে কীভাবে আসলে তাদের কি কন্যা অবস্থায় বিতাড়িত হয়ে শেষ হয়ে যাওয়া হচ্ছে কি উর্দু ফার্সি এগুলো শেখার আগেই, ওই পাঠ্যপুস্তকগুলো পড়ার আগে তারা শুধুমাত্র কি ঘরের কাজেই তাদেরকে বাধ্য করা হয় বা ওই কাজে উৎসাহিত করা হয়। তারপর অনুচ্ছেদে রেনুর মায়ের মনোভাব সমকালীন প্রতিক্রিয়াশীল সমাজের মনোভাবেরই সমান্তরাল। যেমন বরং তার মা বলেন কি মেয়েদের এত লেখাপড়া শিখে কাজ নেই, বরং ঘরদোর সাজানো গোছানো, সোয়েটার বোনা এবং রান্না করাটা শিখে নিলে তা কাজে আসবে। তাহলে এই যে পুরো জিনিসটা হচ্ছে কি একজন নারীকে যখন তার হচ্ছে কি বিয়ে দিয়ে দেওয়ার কথাটা আর কি, অর্থাৎ বিয়ের পরে সে হচ্ছে কি রান্নাঘরে কেমনে আটকে থাকবে, এই জিনিসটার উপরে মোস্টলি ফোকাস করা হয়েছে। যে রেনুর মায়ের যে মনোভাব সেটা হচ্ছে কি এই প্রতিক্রিয়াশীল সমাজে, অর্থাৎ এই বর্তমান সমাজে যেরকম নারীদেরকে এরকমভাবে রাখা হয়, এই জিনিসটাই আসলে কি রেনুর মায়ের মনোভাবে প্রকাশ পেয়েছে। তো এবার আমরা আরেকটা প্রশ্ন একটু সলভ করি। শিশির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বালিকা বয়সে তার স্কুলে যাওয়ার খুব শখ থাকলেও সে পারিবারিক শাসন ডিঙিয়ে স্কুলে যেতে পারেনি। মায়ের কাছে সে আরবি বর্ণমালা শিখেছে। এরপর কায়দা শিখে যখনই আমপারে শিখতে শুরু করে তখনই তার বিয়ের প্রস্তাব আসে। তার পিতামাতা কাল বিলম্ব না করে মেয়ের বিয়ে দেয়। ভাগ্যগুণে শিশির ভালো স্বামী পেয়ে যায়। সে স্বামীর সংসারে থেকে নিজের প্রচেষ্টা ও স্বামীর উৎসাহে বিদ্যা অর্জন করে। তাতে সে সমাজে নারীর হীন অবস্থা বুঝতে পারে। নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য সে নারী শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করে এলাকার নারীদের শিক্ষিত করে তোলে। অবরোধ প্রথা কি, অর্থাৎ ওই যে নারীদেরকে আটকে রাখার যে চিন্তা ভাবনা তার দেয়ালের ভিতরে অন্তপুরের মধ্যে। অর্ধাঙ্গী প্রভাতে লেখক কোন প্রসঙ্গের অর্থাৎ এই যে নারীদেরকে ঠিক কতটুকু পিছিয়ে রাখা হয়েছে, যে তাদের চিন্তা ভাবনা ঠিক কতটুকু জায়গায় আটকে আছে, সীমাবদ্ধ রয়েছে, সংকীর্ণ রয়েছে, সেই জিনিসটা আসলে নবদম্পতির প্রেমালাপ কবিতাটা কি এই জন্যই ব্যবহার করা হয়েছিল। তারপর উদ্দীপকের শিশিরের পিতৃপরিবারে ব্যক্ত নারীর প্রতি মনোভাব অর্ধাঙ্গী প্রভাব, যে নারীদেরকে হচ্ছে কি যত দ্রুত পারা যায় কি বিয়ে দিয়ে দেওয়া, তাদেরকে হচ্ছে কি আরবি বর্ণমালা অল্প একটু শেখানো হয়ে গেলে ওইটুকুই তার পাঠ্যপুস্তক পড়াশোনা, অর্থাৎ তাদেরকে যে পড়াশোনা করতে সুযোগ দেওয়া হয় না, এই জিনিসটাই আসলে কি অর্ধাঙ্গী প্রবন্ধের আলোকে প্রকাশ করে দিতে হবে। তারপর শিশিরের কাজের মধ্যে অর্ধাঙ্গী প্রবন্ধের প্রাবন্ধিকের ইচ্ছা কি কোনো প্রতিফলন ঘটেছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো অর্ধাঙ্গী প্রবন্ধের প্রাবন্ধিকের ইচ্ছা হচ্ছে কি নারীদেরকে পড়াশোনার সাথে যুক্ত করা, নারীদের উচ্চশিক্ষার নিশ্চিত করা, নারীদের কি উচ্চশিক্ষার ক্ষেত্রে নিয়ে আসা। এই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিশিরের কাজেও প্রকাশ পেয়েছে। সে নারীদের শিক্ষিত করার জন্য নারী শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে এবং তার এলাকার নারীদের জন্য কাজ করে যাচ্ছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের দুইটা সিকিউর আনসার। তো আমরা এই ছিল আমাদের আজকের অর্ধাঙ্গী রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা অর্ধাঙ্গী প্রবন্ধ সম্পর্কিত বিস্তারিত আলোচনা। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।